ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। মারুফ কামাল খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। মির্জা ফখরুল আজকে বলেছেন, গুরুত্ব হারানোর ভয়ে কিছু দল ফেব্রুয়ারিতে ভোটে নাখোশ, এবং এখন একটি যে ট্রেন্ড শুরু হয়েছে আবারও একটি দল। না, এটা আমার কাছে বোধগম্য না, পরিষ্কার না। আমি এটা মন্তব্য করা কঠিন আমার জন্য। মানে ফেব্রুয়ারিতে হলে কি আরও গুরুত্ব হারাবে, আবার যদি আরও অনেক পরে গিয়ে হয় বা আরও আগে হয় গুরুত্ব বাড়বে, এরকম তো না। মানে গুরুত্ব তো যারা হারাবে নির্বাচনের মধ্য দিয়ে, সেটা যখনই নির্বাচন হোক তা তো তখনই গুরুত্ব হারাবে। সুতরাং ফেব্রুয়ারিতে হলে গুরুত্ব হারাবে মানে পরিষ্কার না, আমার কাছে বোধগম্য হয়নি। কথাটা এভাবে এসেছে যে নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দল আর কোনো গুরুত্ব থাকবে না। নির্বাচন তাহলে তো সেটা অন্য কথা, যে যখনই নির্বাচন হোক কিছু দল যারা নির্বাচনে ভালো করবে না, জনগণের সমর্থন নাই, তারা নির্বাচন হলে গুরুত্ব হারাবে, তাদের ফলাফল খারাপ হবে, সুতরাং তারা আর নির্বাচন চায় না। এটাই বোধহয় তিনি মিন করেছেন। এটা যদি মিন করে থাকেন তাহলে তো হতেই পারে, এটা তো ঠিকই। অনেকে নির্বাচন তো চায় না, যারা মনে করে যে নির্বাচন করে তাদের কোনো লাভ নাই। এমনি আমরা একটা মানে এই যে কি বিভিন্ন জায়গায় একটা সমান অবস্থানে থেকে বার্গেনিং করছে, মিটিং করছে, ইয়ে করছে, তখন তাদের একটা অবস্থান থাকে। নির্বাচন হয়ে গেলে তো তাদের একটা অবস্থান পরিষ্কার হয়ে যায়, তাদের জনসমর্থনের ভিত্তি কতটুক, তাদের প্রতি তাদের গুরুত্ব কতটুকু, এটা নির্ধারিত হয়ে যায়। সুতরাং থাকতেই তো পারে বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল যারা মনে করে যে নির্বাচনের একটা মাপকাঠি জনপ্রিয়তার জনসমর্থনের, তারা হয়তো নাও চাইতে পারে। মারুফ কামাল খান, আপনি জানবেন যে লন্ডনে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, এইটা নিয়ে মির্জা ফখরুল আরও বলেছেন যে এই বৈঠকটি আসলে মেনে নিতে পারছে না জামায়াত, এবং জামায়াত আজকে বৈঠকের পর একটি কথা বলেছেন যে যৌথ বিবৃতিতে, সরকার এবং একটি দলের যৌথ বিবৃতিতে পৃথিবীর ইতিহাসে আসলে কোথাও নেই। না, এটা আজকে আলোচনা হতে পারে, প্রশ্ন হতে পারে, এই জন্য আমি একটা লিখে নিয়ে এসেছি এই কথার একটা জবাব। আমি কিন্তু জামাতে ইসলামীকে অন্যভাবে বিবেচনা করি। কেননা জামাতে ইসলামী 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা পাকিস্তানের সমর্থন করেছিল, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এটা একটা বাস্তবতা। কিন্তু ওই জেনারেশন কিন্তু এখন আর নাই, তারা জামাত থেকে বিযুক্ত হয়ে গেছে বা তারা কালের গর্ভে হারিয়ে গেছে। ফলে এখনকার যে জামাতে ইসলামী, আমার কাছে এই জামাতে ইসলামীকে আমি একটা বাংলাদেশ প্রেমিক দল রাজনৈতিক দল বলেই মনে করি। সুতরাং আমার জামাত সম্পর্কে কোনো অ্যালার্জি বা বিশেষ কোনো বৈরিতা এটা নাই। কিন্তু কথা হচ্ছে জামাতে ইসলামী একটা, আমি যতই তাদেরকে বৈধ রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলকে, প্রত্যেককে কিন্তু বাস্তবতার নিরিখে রাজনীতিটা করতে হবে, মানুষের সেন্টিমেন্টের সঙ্গে থাকতে হবে, মানুষের মনোভাবের সঙ্গে থাকতে হবে। তো এখন জামাতে ইসলামী একটা বলেছে, প্রথমে তাদের বিবৃতিতে মনে হয়েছিল যে তারা বৈঠকটাই পছন্দ করেন না। পরে তারা বলেছেন না, বৈঠক নিয়ে আমাদের আপত্তি নাই, আমাদের আপত্তিটা হচ্ছে যে এই যে যৌথ বিবৃতি কেন তারা দিল, এবং তারা এটা আপত্তির কারণ বলতে গিয়ে তারা বলেছেন, আমি যতটা দেখেছি সেটা হলো যে না, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই যে সরকার এবং বিরোধী দল তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে, যৌথ ডিক্লারেশন দিতে পারে। তো এই প্রশ্নটা আজকে উঠতে পারে এখানেও, এই জন্য আমি কয়েকটা লিখে নিয়ে এসেছি। অনেক নজির আছে, অসংখ্য নজির আছে বিশ্বে, বিরোধী দল এবং সরকারের জয়েন্ট ডিক্লারেশন, চুক্তি, সমঝোতা, প্রচুর নজির আছে। তো সুতরাং তারা ভুল বলেছেন। প্রথম হচ্ছে নাইরোবিতে 7ই মার্চ এই বছরই চুক্তি হয়েছে। কেনিয়ার রুলিং অ্যান্ড মেইন অপোজিশন পার্টিজ হ্যাভ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট that will see both sides involved in critical government policy making in what critics have so and so, মানে তাদের একটা চুক্তি হয়েছে, এই বছরই হয়েছে এটা। তারপরে 21শে সেপ্টেম্বর 21 সালে, এটা সকলেই জানে, বিশেষ জামাতে ইসলামী আরও ভালো করে জানে, মালয়েশিয়াতে গভর্নমেন্ট একটা চুক্তি করেছিল অপোজিশনের সঙ্গে, এটা একটা হিস্টোরিক এগ্রিমেন্ট বলা হয়। 21 সালে 20শে সেপ্টেম্বর তারিখে তখন একটা পলিটিক্যাল স্টেলমেট হয়েছিল এখানে, এটা নিরসন করবার জন্য প্রধান বিরোধী দলের সঙ্গে সরকার একটা চুক্তি হয়েছিল। 24 সালে মানে গত বছরের 17ই মেতে আরেকটা চুক্তি হয়েছে সাউথ সুদানের,
সরকারের সঙ্গে, এবং ওখানে তো একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট চলতেছে, আমার বাংলাদেশের মতোই অনেকটা ট্রানজিশনাল গভর্নমেন্ট। ওইটা এই ট্রানজিশনাল গভর্নমেন্ট চুক্তি করেছে অপোজিশনের সঙ্গে। তো সুতরাং এরকম মানে যদি বলা হয় যে না দুনিয়াতে নজিরই নাই, এটা ঠিক না, অনেক নজির আছে। আমি তো তিনটার কথা বললাম। তো সুতরাং কথা হচ্ছে রাজনৈতিক দল তো আর ফেরেশতাদের দ্বারা পরিচালিত না, মানুষ দ্বারা। মানুষের ভুল হতে পারে, আমার মনে হয় যে এটা তারা হয়তো ভুল করে বলেছেন, তারা এটা ভুলটা শুধরে নেবেন এবং এই ধরনের অবস্থান পরিত্যাগ করে তারা মানে বাস্তবতার নিরিখে, বাস্তবতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, অবস্থান। মারুফ কামাল খান, আপনার কাছে একটা আমি প্রশ্ন রেখে যাই, আব্দুল তুষারের কাছে যাব। আপনি বলছেন এখনকার জামাত যা দেখছেন দেশপ্রেমিক মনে হচ্ছে বা আপনার কোনো অ্যালার্জি আপনি ফিল করছেন না, কিন্তু মারুফ কামাল খান ৭১-এর ইস্যুতে জামাত তার স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত কি না? আমরা আপনার কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি। না, আমি এখনই বলি ক্লিয়ার করা উচিত, তাদের বলা উচিত। ৭১ সালে তো তারা তো ছিল না, এখনকার জামাতের নেতৃত্বে যারা আছে তারা তখন ছিল না, তাদের পূর্বসূরীরা ছিল। তাদের পূর্বসূরীদের কৃতকর্মের জন্য, এটা তো তার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেওয়া। তারা বলেছে বারবার যে আমরা রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিয়েছি, এই রাষ্ট্রের আওতাতেই আমরা রাজনীতি করছি, কিন্তু তারা একটা কথা স্বীকার করে না। এখনও নানা কায়দা কানুন করে তারা কথা বলে, যে সেটা হচ্ছে ৭১ সালে তাদের পূর্বসূরীরা পাকিস্তানকে সমর্থন করে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের বিরোধিতা করে যে ভুল করেছিল, অন্তপক্ষে অন্যায় যেগুলো করেছে সেগুলোর বিচার হবে, কিন্তু ভুলটা, রাজনৈতিক ভুলটা তো অন্তত স্বীকার করা উচিত বলে আমি মনে করি। আব্দুল তুষার, আমরা শুনছিলাম মারুফ কামাল খানের কাছে, আপনার কাছেও একই প্রশ্ন। জামায়াত আজকে বলেছেন যে এই যে বৈঠকটি হয়েছে লন্ডনে, এইটা নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন বৈঠকের পরে। বৈঠকটা যখন হচ্ছে তার আগে তো আপত্তি করেন নাই। তাদের আপত্তি যদি এটা হয়ে থাকে যে যৌথ বিবৃতিটা ঠিক হয় নাই, যৌথ বিবৃতি কি আসলে? যৌথ বিবৃতি হচ্ছে যেসব পয়েন্টে ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য হয় নাই সেই বিষয়টি কেউ জানাবেন। আলাদা আলাদা করে একই কথা বলার চাইতে একই কথা দুজন মিলে বলা তো ভালো। আর এখানে তো কোনো চুক্তি স্বাক্ষরিত হয় না, এটা একটা জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্টের মতো। এখানে তো কেউ কোনো কাগজ স্বাক্ষর করেন নাই। তারা ওই বৈঠকে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটি একটি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, যাতে সবাই বোঝে যে এই ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে। এখন ঐকমত্য কমিশনে গিয়ে যখন তারা মিটিং করছেন একটা কমিশনের সাথে, পৃথিবীর ইতিহাসে তো এগুলো অনেক কম আছে। কারণ পৃথিবীর ইতিহাসে তো আমাদের যে সরকার, এই নমুনার সরকারও খুব বেশি নাই। তো পৃথিবীর ইতিহাসে নাই বলে কিছু হবে না, এটাই যদি জামাতের কথা হয়ে থাকে, তাহলে পৃথিবীর ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার কোথায় ছিল? যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছিলেন ৯৬ সালে, যখন তারা আওয়ামী লীগের সাথে একসঙ্গে আন্দোলন করেছিলেন, একই চেয়ার টেবিলে বসেছিলেন, পৃথিবীর ইতিহাসে এই তত্ত্বাবধায়ক সরকার তো তখন ছিল না। তার মানে পৃথিবীর ইতিহাসে কিছু নাই বলে সেটা হবে না, এটা একটা কুযুক্তি। আরেকটা কুযুক্তি হচ্ছে যখন একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে সরকার নিজের আগ্রহে বৈঠক করেছেন, তখন তাদের আগেই বলা উচিত ছিল যে সরকারের আগ্রহ প্রকাশ করা ঠিক হচ্ছে না। আর একটি দলের সাথে মিটিং করলে যদি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, তাহলে বিভিন্ন সময় জামাতের সঙ্গে তো তারা মিটিং করেছেন, আলাদা আলাদা করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন, কোনো বিবৃতি দেন নাই। এইটুকুই তো তফাৎ। আমি মনে করি না যে জামায়াতের এই বক্তব্য যুক্তি গ্রাহ্য। রাজনৈতিক দল যে কোনো কিছু বলতে পারে, রাজনৈতিক দলের পছন্দ হয় নাই বলতে পারে আমাদের পছন্দ হয় নাই, কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই বলাটা অযৌক্তিক। আপনি জানবেন যে জামায়াতের আমির লন্ডনে গিয়েছিলেন, যেতে পারে, এবং এই ইস্যুটা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে এবং ম্যাডাম জিয়ার সাথে দেখা করেছেন। এই ইস্যুটা সবার প্রথম ডিসক্লোজ করেন সোশ্যাল মিডিয়াতে মারুফ কামাল খান। এটা তিনি যেহেতু সাংবাদিক, তিনি এটা অবশ্যই পারেন। উনি এটা তার প্রথম না, এরকম বহু কিছু সাংবাদিক হিসেবে তিনি আগেও পৃথিবীর ইতিহাসে আছে যে উনি সেটা স্কুপ করেছেন। সাংবাদিক তো এই খবর জানবেন। আর তাছাড়া তিনি একসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন, ফলে তার তো অ্যাক্সেস বেশি থাকবে, এটি স্বাভাবিক। সেই বিষয়টা আসলে জামাত মানে কি, মানে এখন যেভাবে দুইটাকে, রাজনৈতিক কৌশল আর রাজনৈতিক প্রকৌশল দুইটার মধ্যে তফাৎ আছে। রাজনৈতিক কৌশল হচ্ছে স্ট্র্যাটেজি, রাজনৈতিক প্রকৌশল হচ্ছে এমন স্ট্র্যাটেজি যেটা নিজের পক্ষে শুধু করা হয়, সবার পক্ষের কথা চিন্তা করা হয় না। তো নিজেরা যখন দেখা করেন এটা রাজনৈতিক প্রকৌশল, আর অন্যরা যখন দেখা করেন সেটা কিন্তু রাজনৈতিক কৌশল। তো ওনারা রাজনৈতিক প্রকৌশলকে কৌশল দাবি করেন কারণ নিজেরা করেছেন, আর অন্যের কৌশলকে প্রকৌশল দাবি করেন কারণ সেটা তারা করেন নাই। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলির এটাই হচ্ছে সমস্যা, তারা নিজেরা কিছু করলে ওইটা ঠিক, অন্যরা করলে সেটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র শব্দটা আমার মনে হয় যে এমনভাবে ব্যবহৃত হয়
যে বাংলাদেশে প্রায় সকলেই ষড়যন্ত্রকারী হয়ে যায়। আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা পর্যন্ত তার একটা বক্তৃতায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করেছেন সবাইকে। আমার কথা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে যদি জানেনই, তাহলে কারা ষড়যন্ত্র করছে সেটাও জানেন, না জেনে তার আন্দাজে কেউ বলছেন না, তাহলে ষড়যন্ত্রকারীদের ধরে ফেললেই হয়। এটা আপনি দেখবেন রাজনৈতিক কিছু জার্গন আছে, কালো হাত, মুখোশ পরিহিত, লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা, স্বার্থান্বেষী, এবং এই যে আরেকটা একটু আগে যেটা বললেন আপনি, তো এইরকম কিছু টার্ম আছে ষড়যন্ত্র। তো এই টার্মগুলি আমার মনে হয় যে এত ব্যবহার করেছেন তারা, আমার মনে হয় যে সংস্কার করলে এই টার্মগুলিরও সংস্কার করা উচিত। বক্তৃতা আমার মনে হয় যারা আমাদের মতো বক্তৃতা নিয়ে সবসময় কাজ করে, আমার মনে হয় তারা আমাদের সঙ্গে মিটিং করে দেখতে পারেন যে বক্তৃতা এইসব শব্দ ছাড়াও দেওয়া যায়। আব্দুল লতিফ, আমাকে একটু বলবেন যে এই যে লন্ডনে যে বৈঠকটি হলো, আপনার কাছে কি পজিটিভ আউটকাম? আমার কাছে যেটা পজিটিভ মনে হয়েছে সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল রাজপথে অস্থিরতা তৈরি না করে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়েছে এবং বৈঠক হয়েছে। এই বৈঠকটা ঢাকাতেও হতে পারত যদি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকায় থাকতেন, কিন্তু তিনি যেহেতু ঢাকায় থাকেন না, সেই জন্য বৈঠকটা সেখানে আয়োজন করতে হয়েছে। এবং এই বৈঠকটা আসলে অন্য কাজের সঙ্গে আয়োজিত হয়েছে। প্রধান উপদেষ্টা অন্য কাজে লন্ডন গিয়েছেন, সেই সুযোগে একটা বৈঠকও করে নিয়েছেন। আমার কাছে এই পুরো ব্যাপারটা ইতিবাচক মনে হয়। যে কোনো বৈঠক রাজপথে অস্থিরতার চাইতে ভালো, কেননা বৈঠকের মধ্যে দিয়েই শেষ পর্যন্ত সমাধান হয়। রাজপথে যারা অস্থিরতা করেন তারাও পরে গিয়ে বৈঠকে বসেন, তার চেয়ে আগেই বৈঠকে বসে সমাধান করলে ভালো, তাতে সাধারণ জনগণ অনেক ভোগান্তি থেকে বাঁচতে পারে। আমাদের বাংলাদেশটা এখন আর আগের মতো নাই, এখন সবাইকে কাজ করতে হয়, বসে থাকার অবসর নাই। এবং ঢাকা শহর যেহেতু সকল কাজের কেন্দ্রবিন্দু, এইখানে আন্দোলন, তারপরে নানান ধরনের হরতাল, অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড করলে সাধারণ মানুষের খুব ক্ষতি হয়। এবং এখন এই ক্ষতির থেকে বাঁচার জন্য আমার মনে হয় বৈঠক করা জরুরি। এই বৈঠকটা কিন্তু ভার্চুয়ালিও হতে পারত, এটা হলে আর কেউ বলতো না যে বিদেশে গিয়ে করেছেন, কিন্তু যেহেতু উনি বিদেশ গিয়েছেন তাই হয়েছে। এটা না হলে ভার্চুয়ালি হলে কি হতো, এমন কিছু আলাদা কিছু হতো না, ভার্চুয়ালি হতো, ইন্টারনেটে কথাবার্তা হতো, আমরা জেনে যেতাম যে কি আলাপ হয়েছে। আমি মনে করি না যে এটা লন্ডনে হওয়া, ঢাকায় হওয়া, আজকের যুগে ডিজিটাল বাংলাদেশে এটা আসলে এটা কোনো বিষয় না। গতকালকে ঐকমত্য কমিশনে 30টি রাজনৈতিক দল গিয়েছিল, আরফ কামাল খান এবং আপনাদের দুজনকেই বলি, 30টি রাজনৈতিক দল গিয়েছিল, বিএনপিও সেখানে উপস্থিত ছিল। বিএনপি থেকে যে জিনিসটা নিয়ে বারবার বলছিল যে এই ঐকমত্য কমিশনে যেটা 70-এর অনুচ্ছেদের যে ব্যাপারগুলো, সেটা বিএনপি নিউট্রালাইজ হয়ে কালকে তারা একমত হয়েছেন যে অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া পার্লামেন্টে তার দলের পক্ষে এই ভোটাভুটিটা করতে পারবে। কিন্তু 70-এর অনুচ্ছেদ নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা আমরা করেছি। এই 70-এর অনুচ্ছেদকে একসময় আমরা বলেছি এইটা না থাকলেই বেটার, কিন্তু এই যে 70-এর অনুচ্ছেদ থাকবে না, এইটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না? কিন্তু আপনি বলছেন অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া। এইটা তো বিএনপি তাদের স্ট্যান্ড ক্লিয়ার করবে, আমি বলতে পারবো না। তবে 70 অনুচ্ছেদ না থাকার ব্যাপারে বহুদিন থেকেই বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, যারা রাষ্ট্রবিজ্ঞানী, এমনকি রাজনৈতিক দলগুলোও কথা বলেছে। এর একটি বড় কারণ হচ্ছে যে সংসদ সদস্যের স্বাধীন মতামত দেওয়ার যে অধিকার, সেটা 70 অনুচ্ছেদের মাধ্যমে অনেক সময় খারিজ হয়ে যায়। এটা পুরোপুরি নির্ভর করে একটি রাজনৈতিক দলের অন্তর্গত সংস্কৃতির উপরে। 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা কিন্তু একসময় ছিল বলেই সংবিধানে এটা যুক্ত করা হয়েছিল, কেননা বাংলাদেশের ইতিহাস ছিল যে রাতারাতি সরকার বদল হয়ে যায়, টাকা দিয়ে সংসদ কেনা যায়, এবং এটা পাকিস্তান আমলে হয়েছে। এবং রাতারাতি সরকার ফেলে দিয়ে একটা অস্থির অবস্থা তৈরি করা, যেমন যারা সামরিক শাসন জারি করতে চান কিংবা অন্য কোনো ধরনের শাসন নিয়ে আসতে চান, তারাই এই ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটিকে ব্যবহার করতে পারেন যদি অসৎ উদ্দেশ্য থাকে। সেই কারণে স্বাধীনতা যুদ্ধের পরে এটি হয়তো যুক্ত করা হয়েছিল এবং এই ব্যাপারে তখন একটা যুক্তিও ছিল। কিন্তু আজকে এই স্বাধীনতার 50 বছর পরে যখন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হয়েছে, এখন এইটা অনেকেই ভাবছেন যে এটা সরিয়ে দিলে পরে বরং সংসদ আরও কার্যকর হতে পারে। বিশেষ করে দলের মধ্যে নেতা নেত্রীর যে এক ধরনের অথরিটারিয়ান কর্তৃত্ববাদী মনোভাব থাকে, সেইটা দূর করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে আমি মনে করি যে দলগুলি যদি নিজের মধ্যে নির্বাচনের ব্যবস্থা রাখত এবং নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতা নেত্রী নির্বাচন করত, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে 70 অনুচ্ছেদ থাকা না থাকা দিয়ে কিছু আসতে যেত না। কারণ যে নেতা দলের মধ্যে কর্তৃত্ববাদ দেখান, যোগ্যতার চাইতে নিজের আত্মীয় স্বজনকে বেশি টানেন, সেই নেতাকে তারা সরিয়ে দিতেন ভোট দিয়ে। মূল বিষয় হচ্ছে গণতন্ত্রের অভাব, সেটা
দলের মধ্যেও গণতন্ত্রের অভাব আছে বাংলাদেশে, এবং আমাদের যে সরকার পরিচালনা, সেই পরিচালনার নীতির মধ্যেও গণতান্ত্রিক মানসিকতার অভাব রয়েছে। নেতা যদি গণতান্ত্রিক মানসিকতার হন তাহলে এইসব অনুচ্ছেদ আসলে অকার্যকর হয়ে যায়। আর নেতা যদি অগণতান্ত্রিক হন 70 অনুচ্ছেদ বাতিল হবে, একটা 122 নম্বর অনুচ্ছেদ যুক্ত করা হবে। সংসদে গেলে তো মানুষ এটা করতে পারে। আমি সবসময় মনে করি রাজনৈতিক দলগুলির সদিচ্ছা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারত, এবং তাদের সদিচ্ছার অভাবে আজকে এই 70 অনুচ্ছেদ বা অন্যান্য বিষয় নিয়ে যে জটিলতা সেগুলি তৈরি করে রেখেছে। কারণ এই সংবিধান তো সবাই মিলেই বানানো হয়েছিল, এবং এই সংবিধান কোথায় কোথায় পরিবর্তিত হবে এটাও সবাই মিলে ঠিক করার কথা ছিল। কিন্তু ব্রুট মেজরিটির সুযোগ নিয়ে কোনো কোনো দল সংসদে এমন আচরণ করেছে যেটি আসলে আমাদেরকে ভাবিত করেছে। ব্রুট মেজরিটি জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে, নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু কাটাছেড়া করেন তারা, এটা ঠিক না। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, জেজেসএলএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেজেসএলএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। ফিরছে আলোচনায়। মারুফ কামাল খান, আজকে ঐকমত্য কমিশনের মিটিং ছিল, জামায়াত সেখানে জয়েন করেছে, কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠনের সব রাজনৈতিক দল আসলে একমত হতে পারে নাই। তারা আলোচনা করে ঠিক করুক কোথায় কোথায় দ্বিমত আছে, আর যেটা দ্বিমত থাকবে সেটা তো আর হবে না, ওটা পরবর্তী পার্লামেন্ট তাদের ইলেকশন ইয়ের মধ্যে দেবে, কি বলে ওটাকে, নির্বাচনী ইশতেহারের মধ্যে দেবে, সেটা সেভাবে ইয়ে হবে। এটা জটিলতার কিছু নাই। তো সবাই যে একমত হবে, ডেমোক্রেসিতে ভিন্ন মত থাকবে, একমত হতেই হবে এমন তো কোনো কথা নেই। যেগুলো বিষয়ে একমত হবে সেগুলো তো বাস্তবায়িত হবে, আর যেগুলো একমত হবে না সেগুলো প্রত্যেক যে প্রস্তাব দেবে সেই প্রস্তাব তারা নির্বাচনী ইশতেহারে নিয়ে আসবে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা সেটা যদি তারা ইলেক্টেড হতে পারে বাস্তবায়ন করবে। খুব বেশি জটিলতা নাই এটা নিয়ে। আব্দুল তুষার, জামায়াতকে বেশি সময় দেওয়ার জন্য আজকে মিটিং থেকে সিপিবি এবং গণফোরাম ওয়াকআউট করেছেন। কম আর বেশি সময়ের কি কোনো হিসাব ছিল কিনা আমার তো জানা নাই, তবে এই ধরনের আলোচনার ক্ষেত্রে আমার মনে হয় যে যতটুকু আলোচনা করা দরকার ততটুকুই আলোচনা করতে হবে, যার সঙ্গে যতটুকু। ফলে আজকে বেশি সময় পেয়েছেন, কালকে একটা মিটিং হলে হয়তো তারা বেশি সময় পাবেন। সময় নিয়ে অভিযোগ করাটা একটু শিশু সুলভ। ফলে জামায়াত বেশি সময় পেয়ে গেছে, আমরা পাই নাই, এটা তো আসলে ওই ধরনের অভিযোগ আর কি, যে সব রোগীকে 20 মিনিট দেখতে হবে। এখন যে রোগীর কোনো অসুখ নাই আপনি বুঝে ফেলেছেন, তার সাথে বাকি 19 মিনিট গল্প করবেন, তো এইটা তো আসলে সঠিক না। আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে একটু এইভাবে চিন্তা না করাই ভালো। রাজনৈতিক দলগুলি অনেক ক্ষেত্রে এমন আচরণ করেন যেগুলি আসলে আমরা সাধারণ মানুষেরাও আমাদের সভায় সেটা করি না। এবং জামাতকে বেশি সময় দেওয়ার ক্ষেত্রে যদি এজেন্ডাগুলি বিবেচনা করা হয় এবং সেটা যদি আসলে আলোচনা করার মতো এজেন্ডা হয়ে থাকে, তাহলে এটা নিয়ে ওয়াকআউটের কিছু নাই। বরং তারাও সমান সময় দাবি করতে পারেন যে আজকে আমরা কম সময় পেয়েছি, আমরা আরও সময় চাই। এবং এই কথাগুলি আমার মনে হয় যে একটু ঐকমত্যে আসা দরকার। এজন্যই কিন্তু আমার মতো যারা টক শোতে আসেন তারা বলেছিলেন যে রাজনৈতিক দলকে আপনারা সব কিছুতে একমত করতে পারবেন না। তাছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। যেমন আমাদের সংবিধানে কিন্তু সম্পদের সুষম বন্টন এই ব্যাপারটির কথা আছে। এখন সম্পদের সুষম বন্টনের অর্থ সিপিবি এবং অন্যান্য কমিউনিস্ট দলের কাছে একরকম, আর সম্পদের সুষম বন্টন জামাতে ইসলামের কাছে একরকম, আর সম্পদের সুষম বন্টন বিএনপি এবং আওয়ামী লীগের কাছে কিন্তু আরেক রকম। একইভাবে আমাদের সংবিধানে যে সংশোধন হয়েছিল সেখানে কিন্তু বিএনপিও কিছু সংশোধনী এনেছিল, এটা তাদের রাজনৈতিক অবস্থান, তারা তখন সেটা করেছিলেন। ফলে এই দলগুলির তো এক ধরনের রাজনৈতিক অবস্থান আছে, যে অবস্থান তারা চান যে সংবিধানে প্রতিফলিত হোক। ফলে এই সব ক্ষেত্রে মৌলিক সংস্কার যদি সাধন করতে হয় তাহলে ঐকমত্য ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেই বিষয়গুলিতেই সংস্কার করে ফেলা দরকার যেগুলিতে তারা একমত হয়ে যাবেন। আর কোনো কিছু যদি এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেটা সংস্কার না করলেই নয়, সেক্ষেত্রে এটার একটা দাবিনামা তৈরি করে সেই দাবিনামাটি সকল দলের কাছে দিয়ে বলা উচিত যে আপনারা একমত হন, আপনারা বিজয়ী হলে এগুলি করবেন। যদি কোনো দল বলে যে না আমরা বিজয়ী হলে করব না, তাহলে তারা ভোটারদের জানিয়ে দিলেন যে তারা এই সংস্কারে একমত না। ভোটাররা যদি মনে করেন যে এই দলটিকে ভোট দেওয়া উচিত না, তারা দিবেন না। তারা যারা সংস্কার চায় না তাদেরকে বাদ দিয়ে দিবেন। কিন্তু সবসময় আমরা দেখি যে আমাদের সংবিধানে এইটা কিন্তু অপরিবর্তনীয়, যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু কি কারণে যেন জনগণ টাকা দিয়ে ভোট বিক্রি করে, জনগণ বুঝে না, জনগণ অশিক্ষিত, জনগণ মূর্খ, এইসব কথাবার্তা আলোচনা হতে থাকে। জনগণের ক্ষমতা নাই, রাজনৈতিক দলের লোকজনকে বদলায়। যদি সব ক্যান্ডিডেটই খারাপ হয় তাহলে কি করব? যদি সব ক্যান্ডিডেটই খারাপ হয় এটা আমরা বুঝতে পারবো ভোটার টার্ন আউট দেখলে। জনগণ খারাপ ক্যান্ডিডেটকে ভোট দিতে না গেলেই হয়।
এবং আমরা কিন্তু বুঝিও সব আসনে কি সমান সংখ্যক ভোটার টার্ন আউট হয় না তো। বরং যদি এইরকম হয় যে আপনি খারাপ ক্যান্ডিডেট দিলে জনগণ আপনাকে ভোট দেয় না, এইটা কিন্তু ভালো হতো। দলগুলি বুঝতো যে অযোগ্যদেরকে বংশ কিংবা অন্যান্য কারণে টাকা পয়সা খেয়ে ইলেকশনে দিতে হয় না। আরেকটা বিষয় আছে, এটা কিন্তু প্রবাবিলিটির অঙ্কে একদম ভুল যে বাংলাদেশের সব রাজনৈতিক দল খারাপ লোকদেরকে নমিনেশন দিবে। এটা কিন্তু একদমই প্রবাবিলিটিতে যায় না। আপনি যদি প্রবাবিলিটির অঙ্ক করেন তাহলে 10টা দল অংশ নিলে 5টা দলের সম্ভাবনা আছে ভালো ক্যান্ডিডেট দেওয়ার। ফলে এইটা ভাবার তো কোনো কারণ নাই যে বাংলাদেশের সব রাজনৈতিক দলে খারাপ ক্যান্ডিডেট আছে। বরং যারা এটা বলেন তারা বিরাজনীতিকীকরণের পক্ষে কথা বলেন, যে রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সব খারাপ, আমরা ভালো, আমাদের কোনো রাজনীতি নাই, আমরা এসেছি আর যাব না। তো এইটা ঠিক না। মারুফ কামাল খান, আপনার কাছে আপনার ওপিনিয়নটা একটু জানতে, আসলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এইটার প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয়? মানে এটার পজিটিভ বা নেগেটিভ অ্যাসপেক্ট? এটা তো ডিটেইল আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সব বেশিরভাগই তো মনে করছেন যে প্রয়োজন আছে, বেশিরভাগ রাজনৈতিক দলই প্রয়োজনীয়তা অনুভব করছেন। তো স্ট্রাকচারটা কী হবে, মেম্বার কারা থাকবে, এটা নিয়ে ভিন্ন মত আছে, কিন্তু এটার প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো অলমোস্ট সবাই একমত হয়েছে। সুতরাং আমরা নাগরিক হিসেবে রাজনৈতিক দলগুলোই তো মানে বিএনপি একমত হতে পারে নাই আজকে কি ব্যাপারে একমত হতে পারে? এই যে সাংবিধানিক কাউন্সিল, না, তারা কাউন্সিলেরই বিরোধিতা হ্যাঁ করেছে। বলছে জবাবদিহিতা না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয়। কি না থাকায়? জবাবদিহিতা থাকবে না। না না, এটা তো কাউন্সিল গঠনের ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই, জবাবদিহিতাহীন কাউন্সিলের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে। আমি তো এর আগেও দেখেছি তারা এটার ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই, বলছে এটার ব্যাপারে আমাদের সে আছে, বক্তব্য আছে। তো সুতরাং সবাই মিলে চাইলে হবে, না চাইলে হবে না, এটাই। আব্দুল তুষার, সাংবিধানিক কাউন্সিল গঠন করে সংবিধান সংস্কার বা সংবিধানের পরিবর্তন আনার যদি কোনো বিষয় থাকে, আমি নিজেও মনে করি যে জনপ্রতিনিধি না এমন কোনো ব্যক্তির অধিকার নাই সংবিধানে হাত দেওয়ার। কেননা সংবিধানটা তৈরি তো করেছেন জনপ্রতিনিধিরা, এবং এই সংবিধান যেভাবেই হোক না কেন এটি তৈরি হয়েছে জনপ্রতিনিধিদের মাধ্যমে। এটার সংশোধনও যতবার হয়েছে জনপ্রতিনিধিরাই করেছেন। ফলে হঠাৎ করে জনপ্রতিনিধি এত বছরের, এই 50-54 বছরের জনপ্রতিনিধি সব বাদ হয়ে কিছু লোক বসে সিদ্ধান্ত নেবেন সংবিধান নিয়ে এবং বাকি সব রাজনৈতিক দলকে সেটা মানতে হবে, এই চিন্তা করাটাও এক ধরনের চাপিয়ে দেওয়া চিন্তা। এই সাংবিধানিক কাউন্সিল যেটা তৈরি হবে, সেই কাউন্সিলে যারা মনোনীত হবেন তারা কোন পদ্ধতিতে মনোনীত হবেন, কারা এই কাউন্সিল চালাবেন, কারা এই পরিবর্তনগুলি আনবেন, তাদেরকে কে বেছে নিয়েছেন, আমরা কিন্তু এখনো জানি না। যে আমাদের যারা উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এদেরকে আসলে কারা বা কে বেছে নিয়েছে। কাউন্সিলের যে কি মানে আসলে এই কাউন্সিলটা কি করবে এটাও আমার কাছে পরিষ্কার না। কি করবে? করণীয় মানে সংবিধান নিয়ে কথাবার্তা বলবে, হয়তো তারা সংস্কার করবে। আমি যেটা বুঝি সংবিধান চেঞ্জ করতে পারবে, আই ডোন্ট থিংক সো। এইখানেই তো আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলি। এবং আপনি যদি দেখেন এই সরকারের একাধিক উপদেষ্টা আছেন যাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তাদের যে দপ্তর, সেই দপ্তরের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কেননা আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত লোকদের দুর্নীতি এতই চরমে পৌঁছেছিল যে আমরা ছাগল বিক্রি হতে দেখেছি 15 লক্ষ টাকায়। ছাগলের দাম বেড়ে গিয়েছিল বাংলাদেশে মানুষের চাইতে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছিল, এই অবস্থা যদি আমরা এখনও দেখি 10 মাসের মধ্যে তৈরি হয় বা এই ধরনের অভিযোগ ওঠে, তাহলে সেই উপদেষ্টা কেন জবাবদিহি করবেন না? সেই উপদেষ্টার জবাবদিহিতা নাই কেন? সেই উপদেষ্টাকে কেন জানতে চাওয়া হয় নাই যে ব্যক্তিগত প্রিভিলেজ কোটায় 10ম গ্রেডে আপনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তারা কেন দুর্নীতি করলেন, তাদের বিষয়ে আপনি কি সম্যক অবগত ছিলেন? এই প্রশ্ন কেউ করেছে? ফলে এই প্রশ্ন তো হতেই পারে যে সংবিধান কেটে ছিঁড়ে ফেলবেন এমন লোকেরা যারা নিজের দপ্তরের কর্মী, যাদেরকে নিজে বেছে নিয়েছেন, তাদের দুর্নীতি বন্ধ করতে পারেন না? এতটুকু জায়গা নাই একটা সৎ লোক বেছে নেওয়ার? আর তারা ভাবছেন যে জনগণ সৎ লোক বেছে নেয় না, সেই জন্য সংবিধান কেটে ছিঁড়ে সমান করে দিব। এইটা আসলে আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা ইউটোপিয়ান চিন্তা। যত শিক্ষিত আপনি ততই আপনি সংবিধান কাটাছেঁড়া করার অধিকার পেয়েছেন। ব্যাপারটা তা নয়। বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত পুরো জনগোষ্ঠী একদল জনপ্রতিনিধিকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়ে সংসদে পাঠান। যদি তারা 2/3 ক্ষমতা পায় তবেই তারা সংবিধান বদলাতে পারে, এই ধারণাটা ঠিক না। সংসদের 2/3 সদস্য একমত হলেই সংবিধান বদলানো যায়। 70 অনুচ্ছেদ তুলে দিলেই কিন্তু একমত হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, কেননা তখন আপনি দলের বিরুদ্ধে যেতে পারবেন। তাহলে 70 অনুচ্ছেদ তুলে দিয়ে সংসদ তৈরি করে দেন, দেখেন সংসদ সদস্যরা তাদের দলের বিরুদ্ধে গিয়ে সংবিধান সংশোধন করতে রাজি থাকে কিনা।
আসলে এই সবই হচ্ছে কথার মারপ্যাচ, যুক্তির মারপ্যাচ। সদিচ্ছা থাকলে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা যেত। কেননা এর চাইতেও দুর্বল সংবিধান নিয়ে পৃথিবীতে আমাদের চাইতে গণতান্ত্রিক রাষ্ট্র আছে। এমনকি পৃথিবীতে এমন রাজতন্ত্র আছে যেখানে জনগণ আমাদের চেয়ে বেশি অধিকার ভোগ করে। আপনি ভুটানে যান, আপনি দেখবেন যে ভুটানের লোকজন আমাদের চেয়ে বেশি অধিকার ভোগ করে, সেটা তো রাজতন্ত্র। আমি একটু আপনার একটা ওপিনিয়ন নিয়েছি এবং মারুফ কামাল খানেরও ওপিনিয়ন যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দি জুলাই চার্টার। জুলাই চার্টার নিয়ে আপনি আসলে কি ভাবছেন? জুলাই চার্টারের রূপরেখা কেউ জানে? আমরা তো জানি না। জুলাই সনদ হবে, জুলাই চার্টার হবে, জুলাই ঘোষণা হবে, আমরা শুনেছি। এই রূপরেখা নিয়ে যারাই জুলাই চার্টার তৈরি করবেন তারা জনগণের কাছে একবার এসেছেন, জনগণকে জানিয়েছেন যে আমরা এই চার্টারটা এইভাবে তৈরি করতে চাই এবং এই চার্টারটাতে জনগণের মতামত আছে কিংবা নাই। সেটাও কিন্তু যারা করছেন তারা জুলাই বিপ্লবে ঠিকাদারি নিয়েছেন, তারাই শুধু জুলাই বিপ্লব করেছেন, আর কেউ করে নাই, এরকম একটা ভাব। এটা তো ঠিক না। জুলাই বিপ্লবে রিকশাওয়ালা অংশ নিয়েছে, জুলাই বিপ্লব শ্রমিকরা অংশ নিয়েছে। জুলাই বিপ্লবের ওই সময় বহু মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে যারা রাস্তায় দাঁড়ানোর লোক ছিল না। অভিভাবকরা এসেছেন। এত অভিভাবক কি কোনো সময় এসেছিল অন্য কোনো আন্দোলনে? সন্তানের বুকে গুলি হয়েছে, অভিভাবকরা থাকতে পারেন নাই, চলে এসেছেন। আমার স্কুলের ছেলের গায়ে গুলি চলেছে, আমি বের হয়ে এসেছি যে আমার স্কুলের, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই ছাত্র মারা গিয়েছে। তো এটাকে যে বিপ্লব বলা হবে না গণ অভ্যুত্থান বলা হবে, এই ব্যাপারেও তো ঐকমত্যে পৌঁছাতে পারে নাই সকলে। ফলে আমার মনে হয় যে এই চার্টারে কি আছে সেটা আগে তারা বলুক, এটা নিয়ে আলোচনা হোক, সবাই জানুক যে এই চার্টারের মধ্যে কি আছে এবং কি নাই। আপনার কি মনে আছে একটা শব্দ হঠাৎ এসে হাজির হয়েছিল, সেকেন্ড রিপাবলিক? জি। তো এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, কেউ যদি বলে এটা আরেকটা মুক্তিযুদ্ধ, তাহলে তো এই চার্টার নিয়ে মানুষ সন্দেহ করবে যে এই চার্টারের মধ্যে কি আছে। হঠাৎ করে এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার কি কোনো সুযোগ আছে? আপনি একটা স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিবেন। স্পেন থেকে ফ্র্যাঙ্কোর সরকার যায় নাই, চিলির থেকে পিনোচেটের সরকার যায় নাই, ইরাক থেকে সাদ্দামের সরকার যায় নাই, ইরান থেকে শাহের সরকার যায় নাই, তো লিবিয়া থেকে গাদ্দাফির সরকার যায় নাই, পাকিস্তান থেকে জিয়াউল হকের শাসন শেষ হয় নাই। স্বৈরাচারী শাসক চলে যাওয়া মানে কি সেটা আরেকটা মুক্তিযুদ্ধ? স্বৈরাচার খেদানো যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে তো 90 সালে আমিও করেছি যুদ্ধ। আমাদের একটা বিরতির সময় আছে। মারুফ কামাল খান, এই একই প্রশ্ন আপনার কাছে আমরা বিরতি থেকে শুনবো। জুলাই চার্টার নিয়ে আপনার ওপিনিয়ন কি? প্রিয় দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন মারুফ কামাল খান এবং আব্দুল নূর তুষার। মারুফ কামাল খান, আমরা বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনার ওপিনিয়নটা একটু জানতে চাই জুলাই চার্টার নিয়ে। জুলাই চার্টারের সমস্ত রাজনৈতিক দলই তো মোটামুটি দ্বিমত করেনি কেউই, সবাই চায় যে হোক একটা জুলাই চার্টার। জুলাইতে তো একটা ঘটনা ঘটেছে, জুলাই বলি বা আগস্টে বলি, যেটাকে তারা বলেছে 36শে জুলাই আর কি, আগস্টের 5 তারিখকে তারা জুলাইকে প্রলম্বিত করে এটা বলেছে। যাই হোক, সেটা ব্যাপারে সকলেই একমত। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে এই যে আন্দোলন, গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, বিপ্লব, যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু হয়েছিল অভিন্ন লক্ষ্য নিয়ে। সমস্ত দল মত, শ্রেণী পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র তরুণরা, সকলে অগ্রসরে, মেয়েরা, মায়েরা সবাই নেমে পড়েছিল এবং যার জন্য এটা সফল হয়েছে। তো তখন কিন্তু অভিন্ন লক্ষ্য ছিল। লক্ষ্যটা কি? যে এই যে দুর্বিনীত যে দুঃশাসন, প্রলম্বিত দীর্ঘকাল 15-16 বছর ধরে আমাদেরকে করেছে, হত্যা, লীলা, তাণ্ডব, আইনের শাসনের বদলে সেখানে ব্যক্তির ইচ্ছার কর্তৃত্ব, এই যে যা ঘটেছে, কোথাও কোনো নিয়ম কানুন শৃঙ্খলা ছিল না। রাষ্ট্রকে এটা একটা গোপালগঞ্জের জমিদারিতে অধঃপতিত করা হয়েছিল, ইচ্ছার দাসে পরিণত করা হয়েছিল রাষ্ট্রীয় সমস্ত প্রথা প্রতিষ্ঠানকে। এখান থেকে মানুষ নিষ্কৃতি চেয়েছে এবং যখন এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, প্রথমে তো ছিল ছাত্রদের কোটার আন্দোলন, তারপরে বৈষম্য দূরীকরণ আন্দোলন, আস্তে আস্তে ধাপে ধাপে এক দফার আন্দোলনে এসছে এবং তখন সকলে চেয়েছে এর হাত থেকে নিষ্কৃতি। নিষ্কৃতির পরে কি হবে সেটার ব্যাপারে কিন্তু কোনো জাতীয় ঐক্যমত ছিল না। তখন ধারণা করা হয়েছিল এর আগে যাক, তারপরে আমরা সবাই মিলে আলোচ, কিন্তু প্রত্যেকে কিন্তু ঘটনার পরপর এক একজন এক এক জায়গায় তার নিজ নিজ অবস্থানে ফেরত গেছে। তো এখন ওই যে সমস্ত বিষয়ে একমত হওয়া যায় অভিন্ন, যে আমরা এই আন্দোলনটাকে যা করেছি আমরা সকলে মিলে এটার কতগুলো অভিন্ন লক্ষ্য আমরা ঠিক করব, সেই অভিন্ন লক্ষ্যগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করব, সেটাই জুলাই চার্টার। সেটা যদি সবাই মিলে করতে পারে ভালো হবে, কারণ জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে, মৌলিক ইস্যুতে যত বেশি ঐক্যমত হবে তত তো ভালো। না হলে তো মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি চলতে থাকবে। যেমন ছাত্র তাদেরকে তারা একটা মনে করেছে যে এটা
গণতান্ত্রিক দেশ তো বিভিন্ন মতামত আছে। ছাত্র তরুণরা যারা নতুন দল করেছে তারা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে হবে, এবং ফ্রান্সের তো পরপর 5টা রিপাবলিক হয়েছে। 5টা রিপাবলিক মানে সংবিধান বদল করা হয়েছে। রিপাবলিক মিনস কনস্টিটিউশন তো রাষ্ট্র গঠনের স্ট্রাকচার বা কাঠামো, এই গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্র গঠিত হয়। তো 5বার তারা করেছে, কি বলে ওটাকে, রিপাবলিক পর্যন্ত ফ্রান্সে করেছে। তারা এটাকে মডেল হিসেবে চিন্তা করেছে, আমরাও নতুন কনস্টিটিউশন করব, নতুন করব। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে, তাদেরও একটা প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরকে তো ঐক্যতা, যেমন বিএনপির মতো দল, সর্ববৃহৎ দল, তারা বলেছে না, সংবিধান রাখতে হবে, এটা যেখানে যেখানে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এটা আমাদেরকে সংশোধন করতে হবে। সুতরাং সেকেন্ড রিপাবলিকের যে চিন্তাটা ছিল, এই চিন্তাটা কিন্তু সবাই একমত হয়নি, হতে পারে নাই। এখন তারপরে অন্যান্য যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো সেকেন্ড রিপাবলিক না হলে নতুন রাজনৈতিক বস্তু কোথায় কোথায় হবে, সেটা এখনও সংস্কারের মধ্যে, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন আইন কানুন, এই সংস্কারের মধ্যে চলে গেছে। সে সংস্কারে যত সবাই মিলে করছে, সবাই আলাপ আলোচনা করছে যতটুকু করা যায়, এবং আরও এর বাইরে যে কতগুলো নীতি নৈতিকতা ভিত্তিক যদি কতগুলো ঐক্যমত সৃষ্টি করা যায়, সেটা জুলাই চার্টারে আসতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই। এবং যত বেশি আমরা ঐক্যমত স্থাপন করতে পারবো, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দ্বন্দ্ব সংখ্যা, ভিন্ন মত তো থাকবেই, গণতন্ত্রে বিভিন্ন মত থাকবে, নানা মত, সব মত সবার সঙ্গে প্রতিযোগিতা করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং জনগণ যেটাকে গ্রহণযোগ্য মনে করে, বেশিরভাগ মানুষ যেটাকে সমর্থন করে, সেটা যদি ভুলও হয় সেটা গণতন্ত্রে গ্রহণযোগ্য। যেমন ওই যে 51টা মানে 49টা আরবি তাজি ঘোড়ার চাইতে 51টা গাধার মূল্য গণতন্ত্রে বেশি। ধন্যবাদ মারুফ কামাল খান। আমরা আব্দুল নতুষা আপনার কাছে ফিরে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে, যেটা এনসিসি নিয়ে আমরা কথা বলছিলাম, যে সাংবিধানিক কাউন্সিল জাতীয় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, যে বলেছেন যারা এটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন তারা সেই ফ্যাসিবাদ কাঠামোতেই থেকে যেতে চায়। ফ্যাসিবাদের কাঠামো কি সংবিধান দিয়ে তৈরি হয়েছিল? সংবিধানে কোথাও ফ্যাসিবাদের জায়গাই ছিল না, কিন্তু সংসদে ব্রুট মেজরিটির সুযোগ নিয়ে ইচ্ছামতো সংবিধান কাটাছেঁড়া করে এই রাষ্ট্রে মূলত ব্যক্তি শাসন কায়েম করা হয়েছিল। ব্যক্তি শাসন কায়েম করতে চাইলে কিন্তু আপনি কাউন্সিল করার পরেও পারবেন, ব্রুট মেজরিটি সংসদে থাকলেই আপনি পারবেন। ফলে এই ব্রুট মেজরিটির জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে হবে? কার্যকর রাজনৈতিক দল তৈরি করতে হবে যারা ক্ষমতা পাওয়ার লক্ষ্যে জনগণের কাছে গেলে ভোট পান। নইলে কি হবে, যদি একটা দল এত ভোট পেয়ে যায় এবং এতগুলি আসন পেয়ে যায় সংসদে, তাহলে সেই দলের পক্ষে যে কোনো ধরনের ডিসিশন নেওয়া কিন্তু সহজ হয়ে যায়। এই জন্য তারা কতগুলি কাজ করেছেন আপনি দেখবেন। সংসদের আসন সংখ্যা বাড়িয়ে দিতে চেয়েছেন, কারণ আসন সংখ্যা বাড়িয়ে দিলে এই সংবিধান বদলানোর জন্য যে পরিমাণ ভোট দরকার সেটা পেতে গেলে রাজনৈতিক দলগুলিকে কষ্ট করতে হবে। তারপরে তারা অনেক নারী আসন বাড়িয়ে দিতে চেয়েছেন। এইভাবে তারা নানান ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার কথা কিন্তু বলেছেন। কিন্তু এই যেটাই করা হোক, এইটাকেও যদি আইনে পরিণত করতে হয় তাহলেও তো ভোটের সময় মেজরিটি লাগবে, এবং সেটা 2/3 হতে হবে। এটা কিন্তু শুধু যে সংবিধান আছে এটা না, বাংলাদেশের না, শুধু পৃথিবীর যে কোনো সংগঠনে 2/3 ছাড়া কোনো সংবিধান, কোনো গঠনতন্ত্র, কোনো কিছু বদলানো যায় না। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটা কোনো সংগঠনের বদলানো যায় না। ফলে আজকে ফরাসি বিপ্লবের উদাহরণ দেয়, এই বিপ্লব সেই বিপ্লবের উদাহরণ দেয়। মনে রাখতে হবে যে ফরাসি বিপ্লবের এই রিপাবলিক কায়েম করতে গিয়ে রোবসপিয়ারকে প্রাণ দিতে হয়েছিল, যে কিনা বিপ্লব করেছিল। ধন্যবাদ ডক্টর আব্দুল নতুষা, ধন্যবাদ মারুফ কামাল খান। প্রিয় দর্শক, এই ছিল জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।